শিখতেছেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে ভূগোল বিষয়ের উপর একটা অধ্যায়ের একটা অংশ নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করছি উপকৃত হবে তোমরা সবাই। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠ্যক্রমে আজ আমরা ভূগোল বিষয়ে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী এই অধ্যায়ে ঋতু পরিবর্তনের যে অংশটা আছে, ঋতু পরিবর্তনের তোমার কারণ, ঋতু পরিবর্তনের প্রভাব, তারপর ঋতু পরিবর্তনের ফলে উত্তর গোলার্ধে যদি শরৎকাল হয়, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল, উত্তর গোলার্ধে শীতকাল হলে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করছি মনোযোগ সহকারে শুনবে এবং উপকৃত হবে। ঋতু সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত আছি। তোমরা জানো আমাদের দেশে 6টি ঋতু। কী কী? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতু। কিন্তু আন্তর্জাতিকভাবে এই 6টা ঋতু কিন্তু নেই। আন্তর্জাতিকভাবে আমরা 4টা ঋতু পাই: গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত আন্তর্জাতিকভাবে এই 4টা ঋতু। কিন্তু আমাদের দেশে আমরা 6টা ঋতু বলে থাকি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো আজকে আমরা ঋতু পরিবর্তনের ফলে যে আমাদের কী কী প্রভাব করে, প্রথম সেটা একটু জেনে নিই। ঋতু পরিবর্তন মানুষের দৈনন্দিন জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে। ঋতু পরিবর্তন মানুষের কর্মকাণ্ডের পেশাকে প্রভাবিত করে। ঋতু পরিবর্তনের ফলে তোমার বিনোদন কেন্দ্র হিসেবে বিভিন্ন স্থান আবির্ভূত হয় এবং জীবজন্তুর বৃদ্ধি, বিস্তার, নিয়ন্ত্রণ এইসব ঋতু পরিবর্তনের ফলে হয়ে থাকে। কাজে এই ঋতু পরিবর্তনটা মানুষের জীবনে একটা সর্বাঙ্গীনভাবে আমরা দেখতে পাই একটা প্রভাব বিস্তার করে। আজকে আমরা ঋতু পরিবর্তনের কারণ সম্পর্কে একটু জানবো। ঋতু পরিবর্তনের কারণ জানতে গেলে আমাদেরকে শুধু 5টা পয়েন্ট মনে রাখবো আমরা। সেটা হচ্ছে কি? দেবরাত্রির তারতম্য, পৃথিবীর গোলাকৃতি, উপবৃত্তাকার কক্ষপথ, কৌণিক অবস্থান, বার্ষিক গতি, কারণ। আমি যখন এই 5টা পয়েন্ট লিখতে পারবো, তখন যদি প্রশ্ন যদি আসে, তখন আমরা যত নম্বর থাক 4 থাকলে 4ই পাবো। কিন্তু আমাদেরকে পয়েন্টগুলো সব টাচ করতে হবে, পয়েন্টগুলো সব দিতে হবে। প্রথম পয়েন্টে কে বলবো? আমি পৃথিবীর বিভিন্ন স্থানে দিবারাত্রির তারতম্যের জন্য উত্তাপের হ্রাস, বৃদ্ধি। আমরা স্বাভাবিকভাবে কী দেখি যে যখন অনুষ্ঠানে দিন বড় হয়, তখন সেখানে কী হয়? বেশিক্ষণ ধরে সূর্যের আলো, বেশিক্ষণ ধরে সূর্যের আলো পড়ার ফলে সেগুলো সূর্যের আলোগুলা মাটি কী করে নেয়? শোষণ করে নেয় এবং আস্তে আস্তে সেটা কী করে? সেটা বিকিরণ, সেখান থেকে আস্তে আস্তে সেটা উৎকীর্ণ হয়। এর ফলে কী হয়? যেখানে বেশি দিন সেখানে একটু স্বাভাবিক গরমটা বেশি। আর যদি দিনটা ছোট হয় তাহলে স্বাভাবিকভাবে একটু উত্তাপটা কম পড়বে এবং মাটি কম উত্তাপ শুরু করতে পারবে, তাহলে একটু গরম কম লাগে। তাহলে আমরা কী দেখলাম? যে পৃথিবীর ঘূর্ণনের কারণে সূর্য পৃথিবীর যে গোলার্ধে অবস্থান করে, অর্থাৎ সেই উত্তর গোলার্ধ হলে উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে হলে দক্ষিণ গোলার্ধে যে গোলার্ধে অবস্থান করবে, সেই গোলার্ধের দিনটা কী হবে? বড় হবে আর রাতটা ছোট হবে। অর্থাৎ উত্তর গোলার্ধে যে দিন বড় হয়, তখন তার বিপরীত দক্ষিণ গোলার্ধে কী হবে? দিন ছোট হবে, সেখানে রাত বড় হবে। আর উত্তর গোলার্ধে রাত বড় হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে কী হবে? দিন ছোট হবে। অর্থাৎ বিপরীত। আমাদের উত্তর গোলার্ধে যদি রাত বড়, দিন ছোট, তখন দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট, সবসময় বিপরীত। তাহলে এর আগেও বলেছি যে পৃথিবী দিনের বেলায় কী করে? সূর্যের আলো গ্রহণ করে, আবার রাতের বেলায় সেটা কী করে? সেটা বিকিরণ করে। ফলে কী হয়? সূর্য যদি বেশি তাপ গ্রহণ করে, সেটা সে তাড়াতাড়ি কী করতে পারে না, তাড়াতাড়ি সেটা ছাড়তে পারে না। এর ফলে পৃথিবীর যে সঞ্চিত তাপের বিকিরণের ফলে আবহাওয়া কী হয়ে যায়? উষ্ণ হয়ে যায়। তখন সেখানে গ্রীষ্মকাল পরিলক্ষিত হয়। গ্রীষ্মকালীন যেখানে দেখবে যে আমাদের এখানে আমাদের ঋতু কথা চিন্তা করে, আমরা যদিও বর্ষাকাল বলছি, বর্ষাকাল যদি আমরা বলি আমাদের ঋতু আবর্তনে আছে, কিন্তু আন্তর্জাতিকভাবে হয়তো এটাকে আমরা গ্রীষ্মকালও বলতে পারি। আমাদের এখানে খুব গরম পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। কেন গরম পড়ছে? কারণ এখানে দিন বড়। আমাদের এখন সন্ধ্যা হবে প্রায় 7টা হয়ে যাবে। অথচ যখন শীতকাল আসে তখন 5টার সময়
সন্ধ্যা হবে। তার মানে কি বুঝতে পারলাম, যখন দিন বড় হবে সেখানে বেশি গরম অনুভূত হবে, আর দিন ছোট হলে সেখানে তাপ গ্রহণ কম হবে এবং রাতের বেলা সে তাপটা বিক্রয় করে ঠান্ডা অনুভূত হবে, তখন সেখানে শীতকাল হবে। তাহলে দিবারাত্রি তারতম্যের জন্যই কী হয়, উত্তাপের হ্রাস। আমরা এটা বুঝতে পারলাম দিবারাত্রি তারতম্য। দিন বড় হলে গরম বেশি পড়বে, আর দিন ছোট হলে গরম কম পড়বে। ঠিক আছে, দিন বেশি হলে কি বললাম, দিন বেশি হলে সূর্য তাপটা বেশি গ্রহণ করবে, বলিষ্ঠ, আর দিন ছোট হলে কম গ্রহণ করতে পারবে। তাহলে এই দিন রাত্রি তারতম্যের জন্য উত্তাপে কী হয়, হ্রাস বৃদ্ধি ঘটে। 1 নম্বর পয়েন্ট আমরা জানলাম। পৃথিবী গোলাকার আকৃতি। পৃথিবী কী বললাম, গোলাকার আকৃতি। তার সূর্যরশ্মি কীভাবে পড়ে, সেখানে লম্বভাবে পড়ে। যদি আমরা এরকম গোলাকার আকৃতি বলি, যখন লম্বকোণ এই এগুলো লম্বভাবে খারাপভাবে পড়ে, এগুলো খারাপভাবে যদি পড়ে তখন সেখানে কী হয়, তখন সেখানে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা কম বেশি হয়, ফলে তাপমাত্রার পার্থক্য হয় এবং ঋতু পরিবর্তন। যখন তীব্রভাবে পড়বে তখন একরকম তাপ হবে, আর যখন খারাপভাবে পড়বে তখন একরকম তাপ হবে। যখন আমরা স্বাভাবিকভাবে দেখি, যখন সূর্য একেবারে মাথার উপর থেকে খারাপভাবে কেড়ে দেয় তখন আমরা প্রচণ্ড গরম অনুভব করি, আর যখন একটু তীর্যকভাবে দেয় তখন আমরা একটু কম গরম অনুভব করে থাকি। তাহলে এই পৃথিবী যেহেতু গোল, সেই জন্য সূর্য রশ্মির কারণে অনেক সময় তাপমাত্রার তারতম্য করে এবং ঋতু পরিবর্তন হয়। তাই ঋতু পরিবর্তনে আমরা 2টা পয়েন্ট বললাম। দিবারাত্রির কাল উত্তরের জন্য পৃথিবী গোলাকৃতি আর উপবৃত্তাকার কক্ষপথ। উপবৃত্তটা কিরকম, এই যে এটা গোল, আর উপবৃত্তটা একটু চ্যাপ্টার টাইপের হবে। উপবৃত্তাকার। পৃথিবীর আবর্তন পথ উপবৃত্তাকার, তাই বছরের বিভিন্ন সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কম হতে হয়। হ্যাঁ, উপবৃত্তাকার বলে সূর্য থেকে কোনো দিকে ধরো সূর্যের খুব কাছাকাছি চলে আসবে, আর কোনো দিকে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে। হ্যাঁ, অনেক সময় কাছে। তাহলে যেহেতু উপবৃত্তাকার, সেই জন্য পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘুরছে তখন কখনো দূরত্বটা কম হয়, কখনো দূরত্বটা বেশি হয়। এই দূরত্ব কম বেশির কারণেই কী হয়, তোমার ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর কৌণিক পথে কৌণিক অবস্থা। আচ্ছা, বলো দেখি পৃথিবীর কত ডিগ্রি সূর্যের পরিক্রমার সময় কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুকরণ সমকরণ না থেকে কত ডিগ্রি কোণে হেলে থাকে? এটা অনেক সময় নৈবেদ্যিক প্রশ্ন আসে। 66.5, হ্যাঁ, 66.5 ডিগ্রি কোণে কী করে থাকে, হেলে থাকে। এই যে বছরের পৃথিবী একবার পৃথিবী উত্তর মেরু ও দক্ষিণ মেরু সূর্যের নিকটবর্তী হয়। যেগুলোতে যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে সেগুলোতে সূর্য লম্বভাবে কেড়ে দেয়, আর যেগুলোতে যখন পৃথিবী দূর থাকে তখন তীর্যভাবে কেড়ে দেয়। সোজা জিনিস। পৃথিবী দ্বারা কত ডিগ্রি কোণে হেলে থাকে? 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। আর যখন পৃথিবী ঘুরতে ঘুরতে যখন সূর্যের যে গোলার্ধটা, গোলার্ধ কত, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, আমরা বলে জানি উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ, সুমেরু, কুমেরু। উত্তর গোলার্ধ হচ্ছে সুমেরু, দক্ষিণ গোলার্ধ হচ্ছে কুমেরু। ঠিক আছে, তাহলে উত্তর গোলার্ধের যুগে যদি সূর্য ঝুঁকে থাকে, যখন লম্বভাবে কেড়ে দেবে, তাপমাত্রা বেশি হবে, তখন এই ফলে কী হবে, ঋতু পরিবর্তন। যদি দক্ষিণ গোলার্ধের যুগে ঝুঁকে থাকে তখন তাপমাত্রা হ্রাস, অর্থাৎ বিপরীত অবস্থা। সবসময় খেয়াল রাখবে যে বিপরীত অবস্থানে অবস্থান করবে। তারপর ধরো বার্ষিক গতির কারণে, বার্ষিক গতির কারণে কী হচ্ছে, বায়ুমণ্ডলের মধ্যে তাপমাত্রা পার্থক্য করছে, ফলে বিভিন্ন ধরনের জলবায়ু বিভিন্নতা যাচ্ছে। এইভাবে ঋতু পরিবর্তন হয়। তাহলে আমরা ঋতু পরিবর্তনের কয়টা কারণ জানলাম? 5টা। একটা হচ্ছে কি, দিবারাত্রি, বিভিন্ন স্থানে দিবারাত্রির তারতম্যের ফলে উত্তাপের হ্রাস বৃদ্ধি, পৃথিবীর গোলাকার অবস্থান, উপবৃত্তাকার কক্ষপথ, কৌণিক অবস্থান, বার্ষিক গতির কারণ। এই 5টা কারণ, এগুলো আমরা আমাদের মতো করে মনে রাখতে পারি, মুখস্থ না করে। তার সোজা কথা হচ্ছে, যখন দিন বড় হবে গরম বেশি পড়বে, তখন আমরা গ্রীষ্মকাল ধরে নেব। দিন ছোট হবে, সূর্যের আলো কম
থাকবে, তখন আমরা শীতকাল ধরে নেব। এইভাবে যদি আমরা কল্পনা করি নিজেদের ঋতুর সাথে, নিজেদের জীবনের সাথে সেটাকে মিলে নিতে পারি, তাহলে এই প্রশ্নটা মুখস্থ করা লাগবে না, এটা নিজে নিজে আমরা কী করতে পারবো, নিজে নিজে লিখতে পারবো। যে পৃথিবী যখন গোলাকৃতি, তখন অনেক সময় লম্বভাবে ফিরে দিলে গরম করবো, তো ঋতু পরিবর্তন হয়। আর পরিব অবস্থানে যখন থাকবে তখন সময় 5 ডিগ্রি থাকে। পরিব অবস্থানের কারণে একসময় সূর্য খুব কাছাকাছি চলে যাবে, আবার একসময় সূর্য দিকে দূরে চলে যাবে। যদি সূর্যের কাছাকাছি গেলে গরম, সূর্যের দূরে গেলে ঠান্ডা, শীত। এইভাবে আমরা যখন কল্পনা করবো সেগুলো হয়ে গেছে। বার্ষিক গতির কারণে কী হয়, যে মারাকার বায়ুমণ্ডলের পার্থক্য ঘটে, এর ফলে কী হয়, ঋতু পরিবর্তন হয়। তাহলে আমরা মোটামুটি ঋতু পরিবর্তন কারণ সম্পর্কে জানি। ঋতুর পরিবর্তনের বিভিন্ন প্রক্রিয়া আমরা জানি কি, ঋতু পরিবর্তন প্রক্রিয়া। দেখো, আমি আগেও বলেছি যে আমরা মনে করি আমাদের দেশে কয়টি ঋতু, 6টি ঋতু আমরা বলি। কী কী? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কিন্তু আন্তর্জাতিকভাবে আছে 4টি ঋতু। কী কী? গ্রীষ্ম, বর্ষাটা নেয়, শরৎ, হেমন্ত নেয়। তাহলে গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত। মাঝখান থেকে কয়টা ঋতু নেই? 2টা ঋতু নেই, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত। এবার আমরা এটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে যে উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ অনেক সময় তোমার বায়ুমণ্ডলে বিভিন্ন কারণে তারতম্য ঘটার কারণে অনেক সময় দেখা যায় যে অনেক অঞ্চলে বৃষ্টিপাত বেশি হচ্ছে, অনেক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে না। হ্যাঁ, এই কারণে অনেক সময় অনেক জায়গায় 6টা ঋতু দেখা যাচ্ছে, অনেক সময় অনেক জায়গায় 4টা ঋতু দেখা যাচ্ছে। কিংবা কোনো কোনো জায়গা আছে যেখানে সারা বছরে শুধু গ্রীষ্ম ঋতুটাই চোখে পড়ে, অন্য কোনো ঋতু হয়তো চোখেও পড়ে না, বা শীতটা একটু বলে চোখে পড়লেও পড়ে। এই কারণে তাহলে 4টা ঋতু কেন পরিবর্তন আমরা একটু ব্যাখ্যা করি। আর আমরা আগে বলছি সবচেয়ে বিপরীত অবস্থা, উত্তর গোলার্ধে যদি গ্রীষ্ম হয়, দক্ষিণ গোলার্ধে কী হবে, শীত হবে। আমাদের একটা জিনিস আমরা জেনে নিই, এটার সম্পর্কটা হচ্ছে এই গ্রীষ্মের সাথে শীতের সম্পর্ক। গ্রীষ্মের সাথে কি হবে, গ্রীষ্মের সাথে শীতের সম্পর্ক, শরতের সাথে বসন্তের সম্পর্ক। উত্তর গোলার্ধে গ্রীষ্ম হলে দক্ষিণ গোলার্ধে কি হবে, শীত হবে। সোজা কথা, এগুলো আমরা চোখ বন্ধ করে বলতে পারবো। উত্তর গোলার্ধে গ্রীষ্ম মানে দক্ষিণ গোলার্ধে বিপরীত অবস্থা কি, শীত। আবার উত্তর গোলার্ধে শরৎ মানে দক্ষিণ গোলার্ধে কি, বসন্ত। এই গ্রীষ্ম আর শীত বা শরৎ বা বসন্ত এগুলো আমরা আমাদের ঋতু কল্পনা করেও করে নিতে পারি। আমাদের ঋতু কল্পনা করে আমরা করে নিতে পারি। যেমন দেখো, আমাদের এখানে এখন কি চলছে, আমাদের এখানে এখন আগস্ট মাস কি হচ্ছে, আমরা এখানে কি অনুভূতি করছি, আমরা নিজেরা যদিও বা বলছি এটা কি, বর্ষাকাল। আমরা কি বলছি, আগস্ট মাসকে আমরা কি বলছি, এখানে বলছি বর্ষাকাল। কিন্তু আন্তর্জাতিকভাবে যদি আমরা বলি, এটা এখনো কিন্তু সেই গরমের মধ্যেই পড়ে আছে। হ্যাঁ, জুন, জুলাই, আগস্টগুলো আমাদের ঋতু পরিবর্তনের কারণগুলো হচ্ছে বর্ষাকাল, কিন্তু আন্তর্জাতিক পরিবর্তন যেগুলো হচ্ছে গ্রীষ্মকাল। আন্তর্জাতিক পরিবর্তন আমাদের গ্রীষ্মকাল, অন্যদিকে দক্ষিণ গোলার্ধে কী হচ্ছে, অন্য গোলার্ধে শীতকাল হচ্ছে। দেখো, 21শে মার্চের পর থেকে পৃথিবী তার নিজ কক্ষপথে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে উত্তর মেরু ক্রমশ সূর্যের দিকে হেঁটতে থাকে। 21শে মার্চের পর থেকে 1.5 মাস থাকে, 1.5 মাস পরে, এই 3 মাস মিলে একটা পরিক্রমা চলে, 3 মাস। তাহলে দেখো, যদি আমি হিসাব করি, 3 মাস যদি হিসাব করি, দেখো 3, 3, 3, 3, তাহলে কত হলো, 3, 3, 4, 7, 3, 9, 9, 3, 12 মাসে 1 বছর। তাহলে এই 3 মাস করে করে একটা ঋতু তোমার কি হচ্ছে, পরিবর্তন। আমাদের এই হিসাবে যদি আমরা 4টে ঋতু বলি, 3, 4, 12, 1.5 মাস আগে, 1.5 মাস পরে। হ্যাঁ, একটা ঋতু 1.5 মাস আগে থেকে, যেমন গ্রীষ্ম যেখান থেকে আরম্ভ করি, 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর পর্যন্ত সেটা স্থির থাকে। ঠিক শরৎ 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর, শীত 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর, বসন্ত 1.5 মাস আগে থেকে 1.5 মাস পর। তাহলে কি বলছে যে 21শে মার্চের কয় তারিখ থেকে, 21শে মার্চের পর থেকে পৃথিবী তার নিজ কক্ষপথে এগিয়ে চলার সঙ্গে সঙ্গে উত্তর মেরু ক্রমশ সূর্যের দিকে হেলতে থাকে। এই তারিখগুলো মনে রাখবে, 21শে মার্চ, 21শে জুন,
21শে জুনে গিয়ে সূর্য কর্কটক্রান্তি রেখার পর লম্বভাবে কিরণ দিতে থাকে, ফলে 21শে জুন উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় আর দক্ষিণ গোলার্ধে রাত সবচেয়ে ছোট। তাহলে 21শে জুন কি হলো? 21শে জুন ছোট্ট সূর্য কি হচ্ছে লম্বভাবে কিরণ দেওয়ার ফলে 21শে জুন দিন সবচেয়ে বড় উত্তর গোলার্ধে। ঠিক আছে, আমরা কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। তাহলে আমাদের এই উত্তর গোলার্ধে 21শে জুন সবচেয়ে দিন বড় আর দক্ষিণ গোলার্ধে তখন কি ছোট রাত, সবচেয়ে ছোট রাত। ওই দিনের সূর্যের উত্তরায়ণ শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য দক্ষিণ দিকে আসতে থাকে এবং দিন বড় হওয়ার কারণে উত্তর গোলার্ধে 21শে জুনের 1.5 মাস পূর্ব থেকেই গ্রীষ্মকাল শুরু হয়। ওই যে বললাম সবসময় 1.5 মাস পূর্ব থেকে, 1.5 মাস পূর্ব আর দেখি 1.5 মাস পর পর্যন্ত একটা ঋতু বিরাজমান থাকে। এই সময় পরের 1.5 মাস পর্যন্ত গ্রীষ্মকাল স্থায়ী হয়। এই সময় দক্ষিণ গোলার্ধে ঠিক বিপরীত অবস্থা, শীতকাল। আমরা এখানে এখন গ্রীষ্মকাল অনুভব করছি, তাহলে আমাদের ঠিক বিপরীত দক্ষিণ গোলার্ধে কি হবে? শীতকাল। উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল। সোজা কথা, তাই দুটোই খেয়াল রাখবো। একটা হচ্ছে 21শে মার্চ, 21শে জুন। 21শে মার্চ থেকে কি হচ্ছে? 21শে মার্চ পর থেকে নিচের দিকে উত্তর গোলক অংশ সূর্যের দিকে হেলতে থাকছে। আর 21শে জুন গিয়ে ঠিক এটা একেবারে কর্কটক্রান্তি রেখার লম্বগোলক, তখন সেখানে প্রথম বড় এবং তখনই কি হয়? উত্তর গোলার্ধে দিন বড় হয় এবং বিপরীত অবস্থা দিন ছোট। ওই পর থেকেই 21 দিনের পর থেকেই সূর্যের উত্তরায়ণ শেষ এবং তারপর থেকে পুনরায় সূর্য আস্তে আস্তে দক্ষিণ দিকে যেতে থাকে এবং এর ফলে আস্তে আস্তে 21 দিনের 1.5 মাস পূর্ব থেকে গ্রীষ্ম শুরু হয়, 1.5 মাস পর স্থায়ী হয়। এরপর আস্তে আস্তে অন্য ঋতু শুরু হয়। যেমন আমাদের এখানে এখন যদি আমরা কি বলছি, আমাদের আগস্ট মাস, আমরা এখন বর্ষাকাল মূলত আন্তর্জাতিক ব্যবসা, গ্রীষ্মের মধ্যে পড়ছে, দক্ষিণ গোলার্ধে শীত করছে। ঠিক একই অবস্থা। তাহলে দেখো দক্ষিণ আস্তে আস্তে যখন সূর্য দক্ষিণে হবে তখন আস্তে আস্তে কী হবে? রাতের তাপ বিকিরণের ফলে আস্তে আস্তে অর্থাৎ ফলে দিন ছোট হয়ে যাবে, রাত বড় হয়ে যাবে। দিন ছোট হলে স্বাভাবিক শীত এসে যাবে, ঠান্ডা পড়বে, আর রাত বড় হলে তাহলে সোজা কথা, দিন ছোট হলে ঠান্ডা শীতকাল আর দিন বড় হলেই গ্রীষ্মকাল। এই কথাটা মনে রাখবা। এবার ঠিক একই বিপরীত অবস্থা, উত্তর গোলার্ধে শরৎকাল ধরে, দক্ষিণ গোলার্ধে কি কাল? বসন্ত। তাহলে কার সাথে গঠন? গ্রীষ্মের সাথে শীতের সম্পর্ক, শরতের সাথে বসন্তের সম্পর্ক। গ্রীষ্ম আর শীতের দুটা তারিখ মনে রাখবো, 21 মার্চ, 21 মার্চ, একটা হচ্ছে 21 জুন। 21 মার্চ, 21 জুন। আর দেখো দুটা তারিখ, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর। 23 সেপ্টেম্বর বা দেখো 21 জুন থেকে দক্ষিণ মেরু সূর্যের দিকে হেঁটে থাকে, উত্তর গোলার্ধে অংশগুলো কমে কিরণ পেতে থাকে, দক্ষিণ গোলার্ধে অংশগুলো সূর্য কিরণ পেতে অংশগুলো বেশি সূর্য কিরণ পেতে থাকে। এভাবে 23শে সেপ্টেম্বর সূর্য নিরীক্ষণ করার পর লম্বভাবে কিরণ দেয়। তার ওই সময় পৃথিবীর সর্বোচ্চ দিন রাত্রি সমান। সূর্যের সর্বোচ্চ দিন রাত্রি সমান কয় তারিখ? 23 তারিখ। দিন রাত্রি সমান। আর 21শে জুন কি বললাম? সবচেয়ে বড় দিন, সবচেয়ে বড় দিন 21শে জুন। আর 23 সেপ্টেম্বর হচ্ছে তোমার কি? দিন রাত্রিটা সমান হয়। আচ্ছা, 23 সেপ্টেম্বর সূর্য নিরীক্ষণ করলাম হবে কিরণ। তাই এই সময় পৃথিবীর সময় দিন হয়, দিনের বেলা যে তাপ আসে রাতে সমান না হওয়ায় একই পরিমাণ তাপ বিকিরণ হওয়ার ফলে কী হচ্ছে আস্তে আস্তে সেটা, এটা আমরা আমাদের ঋতুর অবস্থা দিয়ে চিন্তা করতে পারি যে আমাদের এখানে কী হচ্ছে। আমাদের এখানে যখন বসন্ত কখন কোনটা কবি না, যেমন ফেব্রুয়ারির 14 তারিখ আমরা ভ্যালেন্টাইন্স ডে, ফেব্রুয়ারি 13 তারিখ বা 14 তারিখ আমাদের এখানে তখন বসন্ত। ঠিক আমাদের এখানে যখন বসন্তকাল হচ্ছে তখন দক্ষিণ গোলার্ধে কী হচ্ছে? আমরা উত্তর গোলার্ধে, দক্ষিণ গোলার্ধে তখন কী হচ্ছে? আমাদের এখানে বসন্ত হলে দক্ষিণ গোলার্ধে হবে শরৎ, দক্ষিণ গোলার্ধে হবে তখন শরৎকাল। 23 সেপ্টেম্বরের পর দক্ষিণ গোলার্ধে ক্রমশ সূর্যের দিকে হেঁটে থাকে। এই সময় দক্ষিণ গোলার্ধে সূর্যের কাছে আসতে থাকে, উত্তর গোলার্ধে আস্তে আস্তে দূরে সরে যায়। স্বাভাবিক কথা। আমরা দেখবো সেপ্টেম্বরের পর থেকে সামনে সেপ্টেম্বর আসতে হবে, সেপ্টেম্বর পর থেকে আস্তে 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 আমাদের একটু দিনটা আস্তে 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 একটু ছোটো হবে, রাতটা আস্তে বড় হবে, অর্থাৎ আমার দিকে আস্তে আস্তে শীতের আগমন। ঠিক বিপরীত অবস্থা দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মের আগমন। আমাদের এখানে শীত, ওদিকে গ্রীষ্ম। তাহলে আমরা মোটামুটি ভাবে এটাই বলতে পারি যে দুটো তারিখ মনে রাখবো, 4টা তারিখ, 21শে জুন মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 22শে জুন।
তাহলে 23শে সেপ্টেম্বরের পর থেকে আমাদের এখানে আস্তে আস্তে সূর্যের দক্ষিণে শুরু হবে। তখন এখানে আস্তে আস্তে দিন ছোট হতে থাকবে, রাত বড় হতে থাকবে। পক্ষান্তরে ওইদিকে দিন বড় হতে থাকবে, রাত ছোট হতে থাকবে। আবার যখন ঘুরে মার্চে আসবে তখন আমাদের এখানে দিন বড় হবে, রাত ছোট হবে। এই কথাগুলো মনে থাকলে আমরা আস্তে বুঝতে পারবো কখন শীতকাল, কখন গ্রীষ্মকাল, কখন শরৎকাল, কখন বসন্তকাল। তাহলে আমরা মোটামুটি এতক্ষণ ধরে যা আলোচনা করলাম যে এখান থেকে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে ঋতু পরিবর্তন হচ্ছে, এবং এইটার আলোকে যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের ঋতু কীভাবে পরিবর্তন হয়, তাহলে ওই আলোকে আমরা উত্তরটা দিতে পারবো। অর্থাৎ উত্তর গোলার্ধে 21শে মার্চ বসন্ত, আবার 21শে কী হচ্ছে গ্রীষ্মকাল, তখন 21শে মার্চ বসন্ত, আবার 21শে জুন গ্রীষ্মকাল, তখন দিন বড়। আবার 23শে সেপ্টেম্বর শরৎকাল, তখন এই 22শে ডিসেম্বর শীতকাল। এই জিনিসগুলো আমরা মনে রাখবো। আমরা আমাদের নিজেদের জীবন আচরণ থেকেই কল্পনা করবো, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের দেশে কীভাবে ঋতুটা পরিবর্তন হয়। আচ্ছা, আশা করছি কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীকালে আমরা যদি সুযোগ পাই এই নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো। তোমরা বাসায় বাড়ির কাজ হিসেবে ঋতু পরিবর্তনের বিভিন্ন কারণগুলো একটা বাড়ির কাজ হিসেবে করবা, এবং তার আলোকে যে আমাদের দেশে কীভাবে ঋতু পরিবর্তন হয় সেই জিনিসগুলো একটু খাতায় লিখে নেব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য। আশা করছি আরেকদিন দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।